রাজধানী মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে আগুন, 9 জনের মৃত্যু, বাড়তে পারে হতাহতের সংখ্যা। ছবি হাতে প্রিয়জনদের খুঁজছেন স্বজনরা। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন চায় বিএনপি, বলেছেন মির্জা ফখরুল। প্রশাসনের নিয়ন্ত্রণ নিয়ে নীল নকশার নির্বাচনের ষড়যন্ত্র চলছে, অভিযোগ জামায়াতের। শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোল সহ সব সংস্থার সাথে আলোচনা চলছে, জানালেন দুদক চেয়ারম্যান। জুলাই হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন। ৩৫ বছর পর কাল চাকসু নির্বাচন, ক্যাম্পাস জুড়ে ব্যাপক নিরাপত্তা। মধ্যরাতে শেষ হচ্ছে রাকসু নির্বাচনের প্রচারণা। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় 9 জনের লাশ উদ্ধার করা হয়েছে। আগুনে দগ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন, বাড়তে পারে হতাহতের সংখ্যাও, এমন তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। ঘটনাস্থলের আশেপাশে ছবি হাতে প্রিয়জনদের খুঁজছেন স্বজনরা। আইনগত প্রক্রিয়ার জন্য লাশগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট কাজ করছে বলে জানায় ফায়ার সার্ভিস। পোশাক কারখানাটি 7 তলা বিশিষ্ট। রাসায়নিকের গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক ও হাইড্রোজেন পারঅক্সাইড ছিল। এতে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিসের ধারণা, কেমিক্যাল গোডাউনের আগুনে যে বিস্ফোরণ হয় তাতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে চারিদিকে। এতে 9 জনের মৃত্যু হয়েছে। উদ্ধার কাজ চলছে। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম বলেছেন, গার্মেন্টসের 2য় ও 3য় তলায় পাওয়া গেছে মরদেহগুলো। কেমিক্যাল গোডাউনের কোনো অনুমতি বা নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলেও জানায় ফায়ার সার্ভিস। কেমিক্যাল গোডাউনটির ভেতরে এখনও আগুন জ্বলছে। ভবনটি অনেক ঝুঁকিপূর্ণ, তাই সবাইকে নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানানো হয়েছে। রাখি বাইরে দুইরা খাইতে মিললা, রাখি কই গেছে অনেক রিস্কাই দিতে আর পাইলাম। এই যে অবস্থা, অনেক মানুষ মজা গেছে, অনেক মানুষ অনেক কথা কইতে আছে। আমি কান্নাকাটি করতেছি, আমার ছেলে অফিসে গেছে, অফিসে থেকে এখনো বের হইলো না। বেলা কয়টা বাজে, 2টা 3টা বাজে যেতেছে, লাঞ্চ বাজে নাই। আমার ছেলেরা খুঁজছেন না, ছেলেরা। আমি ফোন দিছি, আমি যাবো, তুমি কই আসো? বাবা আমি ফিটের ভিতরে আছি, কিন্তু বাড়িতে পারতাছি না, আগুনে জ্বালা। সকালবেলার মাইয়া আইছিল অফিসে, এরপরে 11টা বাজে এই যে আগুন লাগছে। পরে গেট উপরে নিচতলা আগুন লাগছে। পরে সুপারভাইজারে কয় তোমরা সবাই উপরে উঠে, উপরে আগুন যাইব না, সব ডিরে নিয়ে মেন গেটে তালা মেরে দিছি। প্রথম দিকে আমরা আসার আগেও বোধহয় ভুল করে অনেকে পানি দিয়ে ফেলেছিল ওই কেমিক্যাল গোডাউনে, যার কারণে প্রচণ্ড রিয়াকশন হয়েছে। আর আপনারা দেখে থাকবেন যে এখানে ধোয়াতে, মানে আমরা ধারণা করছি বিষাক্ত ধোয়া, এই জন্য আমরা বলেছি হেলথ হ্যাজার্ড, এখানে কাউকে থাকা যাবে না। আমরা সার্চিং করছি, বাট আপাতত মনে হচ্ছে এটার অনুমোদন হয়তো নাই, তবে আমরা সার্চিং করে দেখতে হবে, জানতে হবে। দর্শক, এই মুহূর্তে মিরপুরে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়া খান, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জিয়া, অগ্নিকাণ্ডের সবশেষ অবস্থা আমাদের জানাবেন। ধন্যবাদ মিথিলা। আমি ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, ঠিক আমার পিছনে যে অগ্নিকাণ্ডের যে ঘটনাস্থল, আপনার মাধ্যমে নিশ্চয়ই দর্শকরা সেই দুর্ঘটনাস্থলের ধোঁয়া যেটা এখনো বেরোচ্ছে সেটা দেখতে পাচ্ছে। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে এখনো নিশ্চিত করা হয়নি যে তারা আগুনটি নিয়ন্ত্রণে আনতে পেরেছেন, তবে তারা কাজ করছেন। ফায়ার সার্ভিসে এ পর্যন্ত 12টি ইউনিট এখন পর্যন্ত কাজে যোগ দিয়েছেন। পাশাপাশি ফায়ার সার্ভিসের সঙ্গে কিন্তু এখানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা, তারাও এসে এই আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করে যাচ্ছেন। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদেরকে 9টি মৃতদেহের সন্ধান তারা দিয়েছেন এবং তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত তাদের যে তথ্য, তাতে তারা 9 জনের মৃতদেহ তারা ভিতরে, অর্থাৎ যে দুর্ঘটনাস্থল পোশাক কারখানা যেটি, সেটির 2য় তলা তারা দেখতে পেয়েছেন। এবং তাদের যে সার্চ টিম সদর দপ্তর থেকে গঠন করা হয়েছে, সেই সার্চ টিম কিন্তু তাদের কাজ শুরু করেছেন। তারা সার্চ করছেন যে আরো কোনো লাশের সন্ধান তারা পান না, কিংবা হতাহতের যে হতাহত অনেক রয়েছেন এবং তাদের কি অবস্থা সেই বিষয়গুলো তারা সার্চ টিম তারা অনুসন্ধান করছেন। হয়তো কিছুক্ষণ পর আপনার মাধ্যমে মিথিলা আমরা সেই বিষয়গুলো দর্শকদের জানাতে পারবো। তবে আপনার মাধ্যমে একটা বিষয় জানিয়ে রাখি যে যেই পোশাক কারখানা যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তার পাশেই কিন্তু টিন শেডের যে কেমিক্যাল কারখানা ছিল, সেখান থেকে কিন্তু আগুনের সূত্রপাত বলে আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি।
এবং সেই কেমিক্যাল গোডাউন সেটি থেকে কিন্তু এখন পর্যন্ত আগুন জ্বলছে এবং সেটি আগুন নিয়ন্ত্রণ আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এবং আগুন নিয়ন্ত্রণে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনী সহ অন্যান্য যারা বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা এসে যোগ দিয়েছেন এবং এখানকার যারা স্থানীয় যারা লোকজন ছিলেন তারাও আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত আগুনের যে সব আরো বেশ কিছু তথ্য আমাদের জানার যেগুলো বাকি রয়েছে, যে আগুনের সূত্রপাতটা কি থেকে ঘটেছে, কতজন লোক ছিল কারখানার ভিতরে এবং কতজন উদ্ধার হয়েছে, সেই বিষয়গুলো আমরা এখনো পরিষ্কার হতে পারিনি। হয়তো আরো কিছু সময়ের পর সেই বিষয়গুলো আমরা পরিষ্কার হলে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো। তবে আরেকটা বিষয় যে এখানে কিন্তু যারা এখনো নিখোঁজ রয়েছেন, নিখোঁজদের সন্ধানে কিন্তু অনেক স্বজন এসে ভিড় করেছেন এবং তারা দাবি করছেন যে তাদের অনেকের মা, অনেকের ভাই, অনেকের বোন তারা এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন এবং তারা এখানে এসে আশেপাশে এসে অবস্থান করছেন এবং তারা সেই দাবি জানিয়েছেন। তবে আইন শৃঙ্খলা বাহিনী তারা কাজ করছেন, হয়তো আর কতক্ষণ সময় লাগতে পারে সেই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত তারা আমাদেরকে নিশ্চিত করে বলতে পারেনি, যে আগুন নিয়ন্ত্রণ সহ পুরো দুর্ঘটনাস্থলের যে ঘটনার যে আসল যে পরিস্থিতি চিত্র যেটা আমাদের সামনে সবসময় তারা তুলে ধরেন, সেই বিষয়গুলো তারা কখন নাগাদ জানতে পারবেন, আগুনের সবশেষ পরিস্থিতি কিংবা সেখানে হতাহতের কি পরিমাণ হতাহত কিংবা আগুনের সূত্রপাত কি থেকে, সেই বিষয়গুলো জানতে আমাদের আরো বেশ কিছু সময় লাগবে বলে আমরা ফায়ার সার্ভিস সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি। তো মিথিলা, এখন পর্যন্ত 9 জনের যে মৃতদেহ সেটিরই সন্ধান আমরা পেয়েছি, পাশাপাশি বেশ কয়েকজন আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন, আপনার সাথে আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনের উপর দেশের অর্থনীতি ও রাজনীতি নির্ভর করছে। স্বৈরাচারের আমলে সামগ্রিকভাবে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন চায় বিএনপি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁ সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভা হয় ঠাকুরগাঁ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। এতে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির প্রায় 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছিল বিগত দিনে। 20,000 নেতাকর্মীকে হত্যা ও 3 জন এমপি সহ 1700 নেতাকর্মীকে গুমের তথ্য দেন বিএনপি মহাসচিব। এই যে অত্যাচার, এই যে নির্যাতন, আমাদের নেতা তারেক রহমান সাহেব তাকেও মিথ্যা মামলায় জড়িয়ে তার দেশের থেকে তাকে নির্বাসিত করা হয়েছিল, তিনি এখনো দেশে ফিরে আসতে পারেন। আগামী নির্বাচন সেই জন্যই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা আবার গণতান্ত্রিক একটা ব্যবস্থায় ফিরে যেতে চাই। আমাদের মানুষ নির্বাচন চায়, তারা এই 15-16 বছর যে ভোট দিতে পারেনি, আবার তারা ভোট দিয়ে তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচিত করতে চায়। এ সময় গণভোটের বিষয়েও কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্ভাগ্যক্রমে আমাদের যারা সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, তাদের মধ্যে অনেকেই বিভিন্ন রকম মত পোষণ করছেন, এটা হতেই পারে। তার জন্য সেটাকে লক্ষ্য করে, সেটাকে কেন্দ্র করে আমরা আন্দোলন করার রাস্তায় এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। কারণ যে দাবিগুলো তারা তুলছেন, সেই দাবিগুলো নির্বাচনের পরে যে পার্লামেন্ট করতে হবে, সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নিতে পারবে। সংস্কার কমিশনে আমরা বলেছি যে একদিনেই নির্বাচন হবে, সেই দিনে আমি গণভোটের প্রস্তাবে রাজি হয়েছি। জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ ও পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম শরীফ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। প্রশাসনের নিয়ন্ত্রণ নিয়ে নীল নকশার নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সিদ্ধান্ত না নিলে দাবি আদায়ে কঠোর আন্দোলন হবে। আর ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, একটি দলকে ক্ষমতায় নিতে মেকানিজম করছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ নিয়ে গণভোটের আয়োজন এবং পিআর পদ্ধতি বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে ঢাকা মহানগরীতে 7টি রাজনৈতিক দলের মানববন্ধন হয়। এদিকে মতিঝিলের শাপলা চত্বরে মানববন্ধন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় দলটির নেতারা বলেন, ফ্যাসিস্টের দোসরদের দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে সংকটে পড়তে হবে বলেও মনে করেন তারা।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীদের রেমিটেন্স ছাড়া গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের টিকে থাকা কঠিন হতো। এমনকি আন্তর্জাতিক লেনদেনের অবস্থাও ছিল নাজুক। রেমিটেন্সের প্রভাবে তলানিতে থাকা দেশের অর্থনীতি স্বাভাবিক হতে শুরু করেছে। ইতালির রাজধানী রোমে প্রবাসীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রফেসর ইউনূস এই মন্তব্য করেন। অভ্যুত্থানের যে সময় আমরা যে সরকার পেলাম, যে অবস্থা পেলাম, এটা লন্ডভন্ড অবস্থা, টাকা পয়সা সব খালি, চলাফেরার কোনো বেতন দেওয়ার উপায় নাই, মানুষের টাকা পরিশোধ করার উপায় নাই, আন্তর্জাতিক পরিশোধ করার উপায় নাই, একদম তলানিতে আমরা। তো বুঝতে পারছিলাম না যে কোথার থেকে আমরা রওনা হব, কোথার থেকে আমরা কাজ করব। তো তখন আমাদের একটা আস্থা আসলো যে আপনাদের রেমিটেন্স, এই রেমিটেন্স না হলে এই সরকার টিকে থাকা বড় মুশকিল হতো, যে কীভাবে এই সরকার চালাবে কী করে। এই আন্তর্জাতিক যে লেনদেনের অবস্থা কাহিল হয়ে গেছিলো। নির্বাচনে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে মনোনয়ন না দেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন। মঙ্গলবার দুদকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট কর্পোরেশনের সাংবাদিকদের এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আব্দুল মোমেন বলেন, আওয়ামী লীগের শাসন আমলে বহু প্রভাবশালী ব্যবসায়ী দুর্নীতির মাধ্যমে দেশকে প্রায় সর্বশান্ত করে ফেলার চেষ্টা করেছিল। এসব দুর্নীতির তদন্ত দুদক ভয়ভীতিহীনভাবে চালিয়ে যাচ্ছে। দুদক চেয়ারম্যান জানান, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ পলাতক দুর্নীতিবাজদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ সহ বিভিন্ন আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, পাচার হওয়া অর্থ দেশে ফেরানো কঠিন হলেও দুদক সহ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো এ বিষয়ে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। নমিনেশন বেচা কেনার কথা শুনি, এটা যেন না হয়। আমার কথা হচ্ছে যে শেষ পর্যন্ত দেশটার দায়িত্ব নেবেন রাজনীতিবিদরা, এটার মাঝামাঝি কোনো বিকল্প নাই। সুতরাং যদি এই ক্ষেত্রে সততা প্রতিষ্ঠিত করা সম্ভব হয়, এটার যে ট্রিকল ডাউন এফেক্ট, এটা বাকি অন্যান্যদেরও শক করতে বাধ্য। আপনি শীর্ষস্থানে দুর্নীতিগ্রস্ত রেখে আপনি দাবি করবেন যে না, আমি পুরো প্রতিষ্ঠান আমি চেঞ্জ করে ফেলবো, এটা কখনো হবে না। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। এর আগে রবিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। আওয়ামী শাসনামলের গুম খুন, অপশাসনের বিভিন্ন বিষয় তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জানান, কিভাবে পর্যায়ক্রমে ১/১১-তে মইনুল ফখরুলের সহায়তায় ক্ষমতায় আসা আওয়ামী সরকার ফ্যাসিস্টে পরিণত হয়, যার ধারাবাহিকতায় ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনার নির্দেশে জুলাই গণহত্যা সংগঠিত করে তারা। এদিকে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ২৩ অক্টোবর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। গত ২৫ সেপ্টেম্বর ইনুর বিরুদ্ধে গণহত্যায় সহযোগিতা সহ ৮টি নির্দিষ্ট অভিযোগ দাখিল করা হয় ট্রাইব্যুনালে। ১৫ জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন যে আন্দোলনরত শিক্ষার্থীদের দমনে ছাত্রলীগই যথেষ্ট। ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম শয়ন বলেন, ছাত্রলীগ ফু দিলে আন্দোলনকারীরা ৫ মিনিটেই উড়ে যাবে। ছাত্রলীগের সভাপতি শয়ন, মাজহারুল ইসলাম শয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। ওই দিন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম বলেন যে আন্দোলন যাবে, আন্দোলন আসবে, কিন্তু ছাত্রলীগ থাকবে এবং সব কিছু মনে রাখা হবে। এর প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর ছাত্রলীগ নির্মমভাবে সশস্ত্র হামলা চালায়। আহত ছাত্রছাত্রীদের হাসপাতালে যেতে বাধা প্রদান করা এবং হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রছাত্রীদের চিকিৎসায় বাধা প্রদান করা হয়। এমনকি হাসপাতালে চিকিৎসারত আহত ছাত্রছাত্রীদের উপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকতের নেতৃত্বে হামলা চালানো হয়। এইটুকু এই চার্জ রিলেটেড। ৩৫ বছর পর আগামীকাল হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচন। এর মধ্যে প্রচারণা শেষ। ব্যালট পেপারে ওএমআর পদ্ধতিতে হবে ভোট গ্রহণ ও গণনা। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। পুরো ক্যাম্পাস জুড়ে নেওয়া হয়েছে ৪ ধাপের নিরাপত্তা ব্যবস্থা। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্টে বিস্তারিত। রাত পোহালেই বহুল আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচন, যে নির্বাচনের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অপেক্ষা ৩৫ বছরের। সবশেষ ১৯৯০ সালে হয়েছিল চাকসুর ভোট। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বুধবার সকাল ৯টা থেকে শুরু হবে ভোট গ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এরই মধ্যে সার্বিক প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। 5টি অনুষদে হবে ভোট কেন্দ্র। প্রতিটি কেন্দ্রে 12টি করে মোট 60টি ভোট কক্ষ থাকবে। নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে থাকছে 4 ধাপের নিরাপত্তা ব্যবস্থা। ভোট গ্রহণের স্বচ্ছতা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া সরাসরি দেখাবে ক্যাম্পাস জুড়ে স্থাপন করা 14টি বড় এলইডি স্ক্রিনে। জাল ভোট রোধে ভোটার তালিকায় থাকছে শিক্ষার্থীদের ছবি। 40টা ভোট দিতে গড়ে যে সময় লাগে তার থেকে অতিরিক্ত সময় ধরে গোপন কক্ষ তৈরি করেছি। ছবিযুক্ত ভোটার তালিকা, স্বচ্ছ ভোটের বাক্স এবং ব্যালট পেপার, গোপন কক্ষ, এভরিথিং রেডি। আর একটা জিনিস আমরা যোগ করেছি, সেটি হলো আমাদের শিক্ষার্থীদের কোনো ধরনের কনফিউশন যেন না থাকে। আমরা প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা লাগিয়েছি এবং সেটি দৃশ্যমান থাকবে কেন্দ্রের বাইরে থেকে। এদিকে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জানিয়ে ভোটাররা বলছেন প্যানেল নয়, ভোট দেবেন প্রার্থীদের যোগ্যতা বিবেচনায়। আমাদের যে প্রার্থীরা আছে সবাই আর কি মোটামুটি অনেক কোয়ালিটিফুল এবং তারা সিস্টেম বেজ রাজনীতি করে। কেউ ভোট দেওয়া মানে বাকি থাকবে না, ভোট দিতে আসা। শহর থেকেও সবাই আসবে ভোট দিতে, তারা নিজেদের যোগ্য প্রার্থীকে বাছাই করে নেবে। চাকসুর মাধ্যমে কোনো নির্দিষ্ট দল ক্ষমতায় গিয়ে যেন মানে চাকসুটাকে বিনষ্ট করতে না পারে। তো পরিবেশ আপাতত মূলত আমরা ভালোই দেখতেছি এখানে। চাকসু নির্বাচনে মোট ভোটার 27,516 জন। কেন্দ্রীয় সংসদে 26টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 415 জন প্রার্থী এবং হল ও হোস্টেল সংসদে যথাক্রমে 14 ও 10টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 493 জন। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তের প্রচারণায় প্রতিপক্ষকে তিল পরিমাণ ছাড় দিতে নারাজ প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন ক্যাম্পাস থেকে শুরু করে শহরের ছাত্রাবাসগুলোতে। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছাত্রদল, ছাত্র শিবির, স্বতন্ত্র প্রার্থীরাও। শিক্ষার্থীদের চমৎকার ভোট উপহারের আশ্বাস উপাচার্যের। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্যর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সজল মাহমুদ। গানের মাধ্যমে কিংবা বাংলার শেষ নবাব সিরাজ উদ্দৌলার সাজে অথবা শিক্ষার্থীদের কাছে ব্যতিক্রমী নানা লিফলেট দিয়ে রাকসুর ভোট যুদ্ধের জমজমাট প্রচারণা চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাস, আবাসিক হল থেকে শুরু করে শহরের ছাত্রাবাসগুলোতে ছুটে যাচ্ছেন শিক্ষার্থীদের কাছে। বিভিন্ন সমস্যার সমাধান সহ প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা। নেতৃত্ব দেওয়ার প্রকৃত গুণ আছে বা যে সকল সেক্টরে তার অভিজ্ঞতা আছে তাদেরকে দিয়ে প্যানেলটা সাজানোর, এবং এ কারণে কিন্তু সেই প্যানেলের প্রতি একটা শিক্ষার্থীদের ইতিবাচক সাড়া আমরা পাচ্ছি। এই যে আমার কাপন করে নিচ্ছে, আমি মনে করি যে আমি নির্বাচিত হই বা না হই, এই ভালোবাসাটাই আমার একটা চরম পাওয়া। জয়ের ব্যাপারে বলতে গেলে আসলে আমরা আমাদের ভোটাররা যাকে গ্রহণ করবে সে আসলে সে লাভ করো। ভিপি প্রার্থীরা বলছেন সব পদে যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে সাজানো প্যানেল বেশ সাড়া পাচ্ছেন। জয়ের ব্যাপারে আশাবাদী তারা। সবচেয়ে যোগ্য ব্যক্তিদেরকে আমরা দাঁড় করিয়েছি, যেমন ক্রীড়া সম্পাদক পদে রয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল টিমের সদস্য, এবং এছাড়াও যে পদগুলো রয়েছে ডিন্স অ্যাওয়ার্ড প্রাপ্ত স্বপ্না আক্তার রয়েছেন, বাংলাদেশ চায়না সাউথ এশিয়ান ইউথ ইনভয়েসে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী রেদন ইসলাম হৃদয় রয়েছে। প্রত্যেকটি হলে আমরা প্রজেকশন মিটিং করছি আবাসিক অনাবাসিক শিক্ষার্থীদের নিয়ে, তো সেখানে আমরা শিক্ষার্থীদের কাছে অনেক বেশি সাড়া পাচ্ছি। সাধারণ শিক্ষার্থীদের একজন প্রতিনিধিকে নির্বাচিত করে, তাহলে আমরা সেই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির যে ভয়াবহ অতীত অভিশাপ সেখান থেকে মুক্তি পাবো। নির্বাচনী তফসিল কয়েক দফা কাটাছেঁড়ার কারণে কিছুটা ভাটা পড়লেও গত কয়েকদিন থেকে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসে। শিক্ষার্থীদের একটি চমৎকার ভোট উপহার দেওয়ার আশ্বাস উপাচার্যের। আমাদের প্রচেষ্টা এটাকে স্বচ্ছ, সুন্দর এবং একেবারে লেভেল প্লেইং ফিল্ড, সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা, কোনো ধরনের পক্ষপাতিত্বের মধ্যে না যাওয়া, প্রফেশনালি এইটা যেভাবে করে দেওয়া দরকার আমরা যদি সেইভাবে করে দিতে পারি সেটাই সবার জন্য ভালো আর কি। প্রার্থীরা কে কতটুক ভোটারদের মন জয় করতে পেরেছেন তার চূড়ান্ত পরীক্ষা হবে আগামী 16 অক্টোবর নির্বাচনের মাধ্যমে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 23টি পদে 247 জন প্রার্থীর মধ্যে এখনও যারা টিকে আছেন, জয়ের ব্যাপারে আশাবাদী সকলেই। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে প্রচারণায় সময় পেয়েছে বেশি রাকসুর প্রার্থীরা। দিয়েছেন নানা প্রতিশ্রুতি। এখন দেখার বিষয় শেষ হাসি কে হাসে, কার গলায় উঠে বিজয়ের মালা। পরিতোষ চৌধুরী আদিত্য, বাংলা ভিশন, রাজশাহী।
কোনো খোঁজ নেই নরসিংদী জেলা পরিষদের ৩০৭টি প্রকল্পের। ২ অর্থবছর আগে খাতা কলমে প্রকল্পগুলোর অনুমোদন হলেও বাস্তব চিত্র ভিন্ন। কোটি কোটি টাকার এই প্রকল্পগুলো যাদের জন্য, তাদের অনেকে এই সম্পর্কে কিছুই জানেন না। প্রকল্পের প্রায় ১১ কোটি টাকা কোথায় গেল, কারো কাছে নেই সেই খোঁজ খবর। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ২০২৩-২৪ অর্থ বছরে নরসিংদী জেলা পরিষদের অধীনে রায়পুরা উপজেলার রামনগর উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয় ৫ লাখ টাকা, কিন্তু এর কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। নামমাত্র একটি ছোট দেয়াল দেখা গেলেও সেটি কোন খাতে নির্মাণ হয়েছে জানেন না স্থানীয়রা। প্রকল্প বাস্তবায়ন না হয় বহিরাগত ও বখাটেদের প্রবেশও ঠেকাতে পারছে না স্কুল কর্তৃপক্ষ। এতে ব্যাঘাত ঘটছে পাঠদানে। তো আমরা আসলে এখনো জানি না যে টাকা কি হলো বা কি অবস্থায় আছে। বরাদ্দ পাইছি শোনার পরে যোগাযোগ করছে, যোগাযোগ করার পরে মানে বলছে পরে তো মানে দায়িত্বে ডিসি স্যার মানে পরে এটার এই মানে যখন টেন্ডার হয় না, পরে টেন্ডার হইলে আপনারা মানে জানতে পারবেন। এটা উপকার হলো স্টুডেন্টদের একটা নিরাপত্তার জন্য, মানে যেমন বাউন্ডারিটা অবশ্যই মানে পাইলে এটা একটা মানে স্টুডেন্টরা নিরাপদে থাকবে, নিরাপত্তা। একই অবস্থা রায়পুরার আদিয়াবাদ এলাকার সামাজিক কবরস্থান সহ মনোহরদীর ৬ উপজেলার বিভিন্ন প্রকল্পেরও। এতে হতাশ এলাকাবাসী। কার্য এই বাউন্ডারি আর কবরস্থানের বাউন্ডারি এখন তো কার্য হয়েছে না। বাউন্ডারি না থাকলে এই যে মানুষ কুকুর, বিলাই, শিয়াল এগুলি নিয়ে লাশ উঠায় মানুষ বাহিরে নিয়ে আসে। জামে মসজিদে একটা রোড হওয়ার কথা ছিল ১০ লাখ টাকা ফান্ডে, কিন্তু আমরা আজ পর্যন্ত এটা পাই নাই। সব মিলিয়ে এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১১ কোটি ২৯ লাখ টাকা। বাতিল প্রকল্পগুলো চলতি অর্থ বছরে পুনর্বিন্যাসের দাবি জেলা পরিষদের। এরই মধ্যে ৩০৭টি প্রকল্পের মধ্যে বাতিল করা হয়েছে ১২২টি। বাকি ১৮৫টি প্রকল্পের কাজ নতুনভাবে শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে, জানান সহকারী প্রকৌশলী। টিআইসির কাজগুলো নিয়ে আমরা আমাদের জেলা পরিষদের মিটিং হয়, মিটিংয়ে আমরা অনেকবার আলোচনা করেছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গিয়েছে যে প্রথম কিস্তির টাকা নিয়ে তারা এখন পর্যন্ত কাজগুলো করেনি। তাদের সবাইকে তাগিদ দেওয়া হয়েছে, হয়তো এই মাস পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হবে। এর মধ্যে যদি তারা কাজটা না করে প্রথম কিস্তির টাকাটা তাদেরকে ফেরত দেওয়ার জন্য আমরা চিঠি দিব। প্রকল্পের অর্থ ব্যয়ের সঠিক তথ্যের পাশাপাশি বিষয়টির দ্রুত তদন্ত ও অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আগামী নির্বাচনে যোগ্য নারী প্রার্থীকে মনোনয়ন দেবে বিএনপি, জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। সকালে নারী ও শিশু অধিকার ফোরামের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সমন্বয় সভায় তিনি একথা বলেন। সেলিমা রহমান আরও বলেন, ফেব্রুয়ারি নির্বাচনে সরাসরি ভোটে ৫% নারী প্রার্থী দল থেকে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা। এই সংখ্যা আরও বাড়তে পারে, যার মধ্য দিয়ে নারীরা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে বলেও জানান তিনি। এদিকে নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী বলেন, আগামী নির্বাচনে বিএনপি অবশ্যই যোগ্য নারীকে দলীয় মনোনয়ন দেবে এবং তারা জনগণের ভোটে বিজয়ী হবেন। আপাতত 5% তারা মানে নমিনেশন দেবে, এর চেয়ে বেশি কেউ ইচ্ছা হলে দিতে পারে। এটা হলো তাদের অঙ্গীকার, মানে যেটা ঐক্যমত কমিশনে যেটা হয়েছে, সবাইকে বলবে অন্তত 5% আপনারা দেন, যাতে করে নারীরা নিজেরা নিজেদের অধিকার বুঝে উঠতে পারে। চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছে, গুরুতর আহত আরও ৩ জন। দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের মাঠে এই ঘটনা ঘটে। নিহত জয়নাল মণ্ডল একই গ্রামের মণ্ডলপাড়ার মৃত ঝরু মণ্ডলের ছেলে। আহতরা হলেন ঝরু মণ্ডলের 2 ছেলে খাজা মণ্ডল ও জাহির মণ্ডল এবং খাজা মণ্ডলের ছেলে দীপু মণ্ডল। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে গোবিন্দহুদা গ্রামের নুরুল হক পেশকার ও মাসুদ বিল্লাহ মন্টু গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে মঙ্গলবার সকালে গ্রামের মাঠে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষে 4 জন গুরুতর জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জয়নাল। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা রাজশাহী মেডিকেলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হবিগঞ্জ শহরের আলোচিত জামাত কর্মী মহিবুর হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা শফিকুল আলম চৌধুরী সহ 15 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দুপুরে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত 1-এর বিচারক সৈয়দ মোহাম্মদ কায়সার মোশাররফ ইউসুফ এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন
বানিয়াচং উপজেলার মকা গ্রামের শফিকুল আলম চৌধুরী, তার ভাই শাহিদুল আলম আফিফ, জাহাঙ্গীর আলম সহ শেবুল মিয়া, রুবেল মিয়া সহ অনেকে। মামলায় বলা হয় 2013 সালের 17 জুন রাতে স্থানীয় পুরান মুন্সিফি পুকুর পাড়ে মহিবুর রহমানকে ডেকে নিয়ে যায় তার চাচাতো ভাই জেলা কৃষক লীগের সহ সভাপতি শফিকুল আলম চৌধুরীর লোকজন। পরে তাকে অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন নিহতের ভাই মুজিবুর রহমান চৌধুরী শফিকুল আলম চৌধুরী সহ 19 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে ঝালকাঠির কাঠালিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার AK-M রেজাউল করিম। সকালে স্থানীয় প্রেস ক্লাবের সভাকক্ষে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। এদিকে বিএনপির 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে মুন্সিগঞ্জে। সকালে শহরের বিভিন্ন স্থানে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন। লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে নির্বাচনী গণসংযোগ করেছে জামালপুর জেলা যুবদল। দুপুরে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ হয়েছে জয়পুরহাটেও। শহরের বাটার মোড় এলাকায় এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সম্প্রীতি সুদৃঢ় করতে পুলিশের মিনি ম্যারাথন ও প্রীতি ভলিবল খেলা হয়েছে খাগড়াছড়িতে। সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এতে প্রধান অতিথি ছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি মোসাম্মদ শেহলা পারভীন। সিলেটে রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সারর আলম। এ সময় তিনি যোগাযোগ খাতে চলমান সংকট সমাধানে সিলেট ঢাকা রুটে স্পেশাল ট্রেন চালুর প্রয়োজনীয়তা উল্লেখ করেন। নারী শিক্ষা উৎসাহিত করতে মাধ্যমিক স্তরের ছাত্রীদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা হয়েছে কুষ্টিয়ায়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। রংপুরকে প্রদেশ ঘোষণা, 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ও দেশে 9টি প্রদেশ গঠন সহ 6 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদ। সকালে নগরীর জুলাই স্তম্ভে এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি। অংশগ্রহণমূলক নির্বাচনী ইস্তেহারের দাবিতে নাগরিক প্ল্যাটফর্মের মানববন্ধন হয়েছে ময়মনসিংহে। সকালে নগরীর টাউন হল শহীদ মিনার প্রাঙ্গণে এতে বক্তব্য রাখেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক রকিব হোসেন সহ অন্যরা। ঢাকায় শিক্ষক ও কর্মকর্তাদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে রাজশাহীতে। সকালে রাজশাহী কলেজ প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন সরকারি কলেজের শিক্ষকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।